ভাই আমার জীবনে আমি অনেক ধরনের ড্রামা দেখেছি, বাট এই বুলিং ড্রামাটা আমার কাছে এত বেশি ভালো লেগেছে ভাই, বলার মতো না। বিশেষ করে যারা রিভেঞ্জ ড্রামা পছন্দ করো তাদের জন্য এই ড্রামাটা। তাহলে বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা মিন নামের এক শান্তশিষ্ট ছেলেকে দেখতে পাই, যে কিনা ক্লাস 11-এর ছাত্র। স্কুলে কিছু বখাটে ছেলের অত্যাচারে মিনের স্কুল লাইফটা পুরো নরক হয়ে উঠেছিল। বেচারা স্কুলে যাওয়ার সময় মনে মনে একটাই উইশ করত, রাস্তায় যেন তার মস্ত বড় অ্যাক্সিডেন্ট হয় আর সে যেন কোমায় চলে যায়। মানে বুঝতে পারছো ব্যাপারটা? তার যখন জ্ঞান ফিরবে ততদিনও যেন তার স্কুল লাইফটা পুরোপুরি শেষ হয়ে যায়। মিন যখন স্কুলে পৌঁছায় তখন আমরা দেখতে পাই তার লাইফটা কেন এত বড় নরকে হয়ে উঠেছিল। সে স্কুলের ছাদে তাকিয়ে দেখেছে তাদের ক্লাসের অন্য এক ছাত্র, যার নাম সুক, সে ছাদের একেবারে কিনারায় দাঁড়িয়ে আছে এবং দেখতে দেখতে সে ওখান থেকে নিচে লাফিয়ে পড়ে, মানে সুইসাইড করে দেয়। আসলে কিছুদিন আগে স্কুলের সেই গ্যাংস্টার বা বখাটেরা সুকে পুরো স্কুলের সামনে চরম অপমান করতে লাগলো, আর তার হাতে একটা লাঠি ধরিয়ে দিয়েছিল। এ লাঠি যার হাতে থাকে সে হয়ে যায় পুরো স্কুলের সবচেয়ে বড় চাকর। কিন্তু এই বখাটেরা হঠাৎ সুকের উপর কেন এত ক্ষেপে গেল জানো? কারণ কয়েকদিন আগে ক্লাসের মেন লিডার হিয়োক যখন ম্যামের লেকচার বাদ দিয়ে নিজের ফোনে অন্য সব ভিডিও দেখছিল, তখন ম্যাম ভদ্রতার খাতিরে তাকে বলে যে ফোনটা বন্ধ করে দিতে। কিন্তু সেই বিয়াদব ছেলে উল্টো ম্যামকে চরম অপমান করে বলেছে সে নাকি পড়াতে পারে না, তার পড়া নাকি একদম থার্ড ক্লাস। সুক নিজের টিচারকে এভাবে অপমান হতে দেখে নিজেকে আর ধরে রাখতে পারেনি। সে এক ঝটকায় উঠে গিয়ে সজোরে হিউককে একটা ঘুষি মেরে দেয়। আর ব্যাস, ইউনের সাথে লাগার কারণে হিউক আর তার পুরো চামচা গ্যাং সবাই মিলে সুকের জীবনটা একেবারে তেজপাতা বানিয়ে দেয়। বিন অবশ্য সুখের জন্য এইসব ছটফটানি আর কষ্ট চোখের সামনে প্রতিদিনই দেখতে পেত, কিন্তু নিজের ভয় সে কখনো টু শব্দটিও করতে পারেনি। সুখ যখন এই অত্যাচারের বিচার চাইতে স্কুলের বাকি টিচারদের সাথে গিয়েছিল, তখন সে দেখে শিক্ষকরা নিজেদের চাকরি আর জীবন বাঁচানোর টেনশনে কাঁপছে। কারণ ঠিক 2 বছর আগে এই স্কুলের এক বখাটে ছাত্র অন্য এক টিচারকে মার্ডার করে ফেলেছিল। সুক তখন বুঝতে পারে যে এই চরম অভিশাপ থেকে বাঁচার মতো আর কোনো উপায় নেই। তাই চরম হতাশা থেকে সে নিজের জীবনটা শেষ করে দেয়, মানে সুইসাইড করে ফেলে। সুখের মৃত্যুর পর পুলিশ যখন স্কুলে ইনভেস্টিগেশন করতে আসে, তখন মিন মনে মনে একটু আশার আলো দেখতে পায়। সে ভাবে এবার হয়তো এই নরক থেকে তারা মুক্তি পাবে। কিন্তু পুলিশের সামনে সেই বখাটে মিনের কান মুছে তাকে ওয়ার্নিং দিয়ে বলে, বেশি উড়িস না, পুলিশ আমাদের চুলটাও ছিঁড়তে পারবে না। আর বাস্তবে ঠিক সেটাই হয়। পলিটিক্যাল পাওয়ারের জোরে কেসটা এক তুড়িতে ধামাচাপা পড়ে যায়। পুলিশ চলে যেতেই হিয়ং জ্ঞান মিনের হাতে আবারও সে লাঠি এনে ধরিয়ে দেয়। মিন তখন সহ্য করতে না পেরে সুখের মতোই ছাদ থেকে লাফ দিতেই যাবে, ঠিক শেষ মুহূর্তে সে ভয়ে পিছিয়ে আসে। এরপর সে যখন মন খারাপ করে ক্লাসরুমে ফিরে আসছিল, তখনই হিয়োকের এক চামচা বিনা কারণে মিনের ওপর লাথিঘুষি চালাতে শুরু করে। ক্লাসের বাকি সবাই বরাবরের মতোই তামাশা দেখছিল এবং কেউ মিনকে বাঁচাবে বা এগিয়ে আসবে সেরকম কেউই ছিল না। ঠিক তখনই ক্লাসের দরজার উপর থেকে এক রহস্যময় ব্যক্তি এন্ট্রি নেয় এবং সে এক লাইনে সেই বখাটে ছেলেটাকে শূন্যে উড়িয়ে দেয়। সবাই ক্লাসরুমের ভেতরে এই মারপিট দেখে সব ছাত্র পুরো হা হয়ে যায়। এদিকে মার খাওয়া বখাটে ছেলেটি যখন রেগে ফুঁসতে ফুঁসতে ওই লোকটিকে মারার জন্য তেড়ে আসে, তখন সেই রহস্যময় ব্যক্তি তাকে আরও 2-4টে কড়া মাইর দিয়ে দেয়। নিজের সীমানার মধ্যে থাক, আমি তোর যে বয়সে অনেক বেশি বড়, সো সম্মান দিয়ে কথা বলতে শেখ। ঠিক তখনই ক্লাসের মেন ডন হিয়োক আর তার গ্যাং নিয়ে এগিয়ে আসে। সে বেশ নিয়ে বলে, এই যে মিস্টার, আপনি নিজেকে কি ভাবেন? শুনেন, আপনার পরিচয়টা কি? তখন সেই ব্যক্তি মুচকি হেসে জানায় যে সে হলো এই স্কুলের জয়েন করা এক নতুন টিচার, যার নাম হলো চই। ইয়ন তখন শকুনের মতো হেসে বলে, ওহ, তাহলে আপনি একজন টিচার। আইন অনুযায়ী কিন্তু কোনো শিক্ষক তাদের ছাত্রদের গায়ে হাত তুলতে পারে না। বন্ধুরা, তাড়াতাড়ি ক্যামেরা বের করো আর উনার এই জুলুমের ভিডিও রেকর্ড করো। অন্য এক বখাটে তখন টিচার
চইকে চ্যালেঞ্জ করে বলে, কি টিচার, ক্যামেরার সামনে এখন মারার সাহস আছে তো? চই তখন বলে, আরে তোরা যখন এতগুলি রিকোয়েস্ট করছিস তখন তোর ইচ্ছাটা পূরণ করা যাক, দেখি কি করতে পারি কিনা। এই বলে চই কোনো ক্যামেরা তোয়াক্কা না করে সোজা ওই বখাটের মুখের ওপর ক্যামেরার সামনে ধুমধাম আরও কয়েকটা জোরে ঘুষিয়ে দেয়। টিচারের এই চণ্ডীরূপ দেখে পুরো ক্লাসের ছাত্রদের কলিজা এক নিমিষেই শুকিয়ে যায়। কিছুক্ষণ পর স্কুলের প্রিন্সিপাল হন্তদন্ত হয়ে সেখানে ছুটে আসে আর চোয়ের কলার ধরে জিজ্ঞাসা করে, আপনি নিজেকে কী ভাবেন? স্কুলের ভেতরে ছাত্রদের এভাবে মারার সাহস পান কোথায়? চই তখন হেডমাস্টারকে এক মস্ত বড় ঝটকা দেয় আর নিজের আইডি কার্ডটা দেখে। সে জানায় যে কোনো সাধারণ টিচার না সে, বরং সে হলো সরকারি শিক্ষা সুরক্ষা দপ্তর থেকে পাঠানো একজন স্পেশাল ইন্সপেক্টর। দক্ষিণ কোরিয়ার শিক্ষা মন্ত্রক থেকে তাকে এখানে পাঠানো হয়েছে মূলত সেই সব বখাটে ছাত্রদের সাইজ করার জন্য যারা বুলিং করে নিজেদের বন্ধুদের মরতে বাধ্য করে, আর সেই সব দুর্নীতিবাজি স্কুল ও পুলিশদের শাস্তি দেওয়ার জন্য যারা কিনা ক্ষমতার জোরে এইসব মার্ডার কেস ধামাচাপা দেয়। হেডমাস্টার তখন কাছুমাছু হয়ে বলে, তা ঠিক আছে স্যার, কিন্তু তাও তো সরকারি নিয়ম অনুযায়ী আপনি ছাত্রদের মারতে পারেন না। চই তখন হেডমাস্টারের মুখের উপর বলে, হ্যালো মিস্টার, আমাদের ডিপার্টমেন্টে এসব বখাটে জানোয়ারদের লাথি ঘুষি মারার ফুল পারমিশন আছে। লাথির চোখে তো কখনো ঘুষি মারারও পারমিশন আছে, তাই আমাদের ডিরেক্ট মারার কোনো প্রবলেম নেই। হেডমাস্টার তখন চইকে টেনে নিয়ে নিজের অফিসে নিয়ে যায় আর তাকে বোঝানোর চেষ্টা করে যে চই এই লাথি পেটার নিয়ম এই স্কুলে খাটাবে না, কারণ এই স্কুলের দেশের মস্ত মস্ত বড় ভিআইপি ঘরের সন্তানেরা পড়াশোনা করে। চই তখন হাসি মুখে বলে, আরে আমি তো ঠিক এইরকম ভিআইপি ক্লাসের দায়িত্ব নিতে এসেছি। সুখ যে ক্লাসে পড়তো আমি কাল থেকে ওইখানে ক্লাস নেব। হেডমাস্টার তখন কপালে হাত দিয়ে বলে যে এই ক্লাসের হিয়ক নামের একটা ছেলে আছে যার বাবা দেশের শাসক দলের সমস্ত বড় পলিটিশিয়ান আর অনেক বেশি ক্ষমতাশীল একজন মানুষ। চই তখন হেসে বলে, আরে কোনো ব্যাপার না, ওই হিয়ক তো কাল থেকে আমার সবথেকে প্রিয় পাত্র হতে চলেছে। পরদিন সকালবেলা চই যখন ক্লাসে ঢুকে তখন স্কুলের সেই বখাটেরা মনে মনে ভাবে, ব্যাস আমাদের যমরাজ চলে এসেছে, আজ আমাদের কপালে নির্ঘাত শনি দশা আছে। চই তখন খুব শান্তভাবে ক্লাসের রোল গোল করতে শুরু করে। ডাকতে ডাকতে সে যখন মৃত স্টুডেন্ট সুখের নামে এসে থামে তখন সে পুরো ক্লাসের দিকে তাকিয়ে তাদের সবাইকে জিজ্ঞাসা করে, আচ্ছা তোমাদের এই বন্ধুটি হঠাৎ ছাদ থেকে কেন লাফিয়ে আত্মহত্যা করলো? তোমরা কি কেউ কিছু জানো? ঠিক তখনই হিয়কের এক চামচা ক্লাসের পেছনে বসে কিছুটা ইয়ার্কি মেরে ফাইজলামি করছিল। সে বলে উঠে, আরে স্যার, ও তো আসলে পড়াশোনায় একেবারে ফেলুদাস ছিল। ক্লাসের পড়া একদম সহ্য করতে না পেরে বোকার মতো নিজের জীবনটা শেষ করে দিয়েছে। ছেলেটির মুখে মৃত্যু স্টুডেন্টের নামে এমন এক ফালতু উপহাস শুনে চোয়ের মাথায় পুরো রক খাড়া হয়ে যায়। সে এক লাফে ক্লাসের পিছনে চলে যায় আর সেই ফাজিল ছেলেটার চুল ধরে সোজা টেবিলের ওপর আছাড় মারে। চই রাগে বলতে থাকে, তোমাদের চোখের সামনে তোমাদের একটা বন্ধু মারা গেল আর আজ পর্যন্ত তোমাদের মনে বিন্দুমাত্র অনুতাপ দেখাচ্ছিল না? তোমরা কি আদৌ মানুষের বাচ্চা? চইয়ের মুখে এইসব কথা শুনে বাকিরা একদমই চুপ হয়ে যায়। চই তখন পুরো ক্লাসকে পানিশমেন্ট দেয় যে মেঝোতে বুক ডাউন দেওয়ার জন্য, মানে পুশ আপ। টিচারের ভয়ে সব ছাত্র যখন মেঝেতে বসে যাবে ঠিক তখনই ক্লাসের মেইন ডন হিয়ক চেয়ারে বসে আর গলার বাকিদের অর্ডার দেয় যে খবরদার তোমাদের মধ্যে কেউ মেঝেতে নামবে না, যে যেখানে আছো চুপচাপ সেখানেই বসে থাকো। হিয়কের হুমকি শুনে সব ছাত্ররা ভয়ে আবার যে জায়গায় পুতুলের মতো স্থির হয়ে যায়। হিয়ক তখন চেয়ারে পা তুলে চেয়ারের দিকে তাকিয়ে বলে, কি টিচার, দেখলে তো এই ক্লাসের ছেলেরা তোমার চেয়ে আমাকে বেশি ভয় পায় আর আমাকে কত বেশি রেসপেক্ট করে। চই তখন হিয়কের সামনে গিয়ে একটা মিষ্টি হাসি দিয়ে বলে, ও আচ্ছা তাই নাকি? আর এই কথা বলার পরের সেকেন্ডে চই হিয়কের চুলের মুঠি ধরে সোজা ডেস্কের উপর চরমভাবে আঁচড়ে ধরে। তুই হিয়কের মুখ টেবিলের সাথে চেপে ধরে বলে, কিরে, অনেক তো দেমাকি দেখালি, এবার তোর কত শক্তি আছে বুক ডাউন দিয়ে আমাকে দেখা।
হিউক তখন ব্যথায় আর ভয়ে পুরো কেঁদে ফেলার অবস্থা হয়ে যায়, আর সে কুই কুই করতে করতে মেঝোতে নেমে বুক ডাউন দেওয়া শুরু করে। কিনকে এভাবে সাইজ হতে দেখে ক্লাসের বাকি বকেটেরা আর 1 সেকেন্ড দেরি না করে তাড়াহুড়া করে মেঝেতে শুয়ে পড়ে আর পুশ আপ দেওয়ার জন্য বসে পড়ে। এরপর সিন শিফট হয়ে যায় লাঞ্চ বা দুপুরের খাবারের সময়। স্কুলের ডাইনিং হলের দৃশ্য দেখতে পাই আমরা, যেখানে হিউক বরাবরের মতো নিজের মাস্তানি দেখিয়ে লাইনের নিয়ম ভেঙে একেবারে সামনে গিয়ে খাবার নিতে দাঁড়িয়েছিল। ঠিক তখনই টিচার চই হিউকের একদম সামনে এসে দাঁড়ায় আর তার প্লেটের দিকে তাকিয়ে বলে, কিরে তুই কি জন্ম থেকে এত ছোট লোক নাকি? খাবার খাওয়ার জন্য যে তোকে লাইন ধরে দাঁড়াতে হবে সেটা কি তুই জানিস না? হিউক অবশ্য তার কোনো কথার পাত্তা দেয় না। তখনই তার পিছন থেকে ধেয়ে এসে টিচার চোয়ের এই মস্ত এক লাথি চই হিউকের পিঠে এমন অনেক সজোরে লাথি মারে যে হিউক পুরো ডাইনিং হলের মেঝোতে ছিটকে পড়ে যায়। চই তখন হিউকের দিকে এগিয়ে এগিয়ে বলে, আরে ভাই কিছু মনে করিস না, আসলে কোনো জানোয়ার যখন মানুষের নিয়ম না মানে তখন আমি তাকে লাথি মারা ছাড়া আমার কাছে আর কোনো অপশান থাকে না। টিচার চই যখন হিউককে পুরো ডাইনিং হলের সামনে লাথি মেরে মাটিতে ফেলে দেয় তখন হিউকের সম্মানের মস্ত বড় এক ধাক্কা লাগে, আর চই তাকে পুরো লাথি মেরে ক্ষান্ত খায় না, বরং হিউককে হুমকি দিয়ে বলে যে মেঝের খাবারগুলো পরিষ্কার করার জন্য, সেগুলো যেন সে নিজে হাতে পরিষ্কার করে। হিউক তো রাগে কাঁপতে কাঁপতে নিজের চামচাদের নিয়ে ওখান থেকে চলে যায়। এই সব কিছু রাগ ঝাড়ে বেচারা মিনের ওপর। মিনকে পিটিয়ে ইয়ুন যখন বাড়ির দিকে রওনা দেয় তখন সে জানতে পারে যে বাড়িতে তার জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করছে। ইয়ুন বাড়ি ফিরে দেখে সেই পাগল টিচার চই অলরেডি তার ড্রয়িং রুমে সোফায় বসে সে হিয়ুনের বাবার সাথে খোশ গল্প করছে। হিউকের বাবা রিউ যখন চইকে জিজ্ঞাসা করে যে সে কে, তখন চই বলে, আরে আমি আপনার সেই অমানুষ ছেলেকে একটু শাসন করতে এসেছি, সে তো স্কুলের নিয়মকানুন কিছুই মানে না। রিউ তখন চইয়ের এত বড় সাহস দেখে রেগে আগুন হয়ে যায় আর তাকে হুমকি দিয়ে বলে, আপনি যদি আমার ছেলের ব্যাপারে নাক গলান তবে আমি আপনার অবস্থা খুব খারাপ করে দিব। চই তখন একগাল হেসে বলে, আরে ভাই খারাপ অবস্থা আপনি অলরেডি করেই রেখেছেন, সো নতুন করে আর কি করবেন, চলুন। হিউক বাবু আপনার স্কুল এখনও শেষ হয়নি, এই বলে চই সবার সামনে হিউকের কান ধরে টেনে স্কুলের দিকে নিয়ে যায় আর সোজা স্কুলে নিয়ে গিয়ে বলে যে টয়লেট পরিষ্কার করার জন্য। হিউক তখন চইকে ফাঁসানোর জন্য নিজের মাথা দেওয়ালে ঠেকে মাথা ফাটিয়ে ফেলে, মানে বাথরুমের এই জায়গায়, আর তার বাবাকে ডেকে বলে যে টিচার তাকে মেরেছে। কিন্তু চই এক কথাতেই রিউকে চুপ করিয়ে দেয় আর বলে যে আপনার ছেলে এতটাই গাধা যে আমাকে ফাঁসাতে গিয়ে নিজের মাথাটাই ফাটিয়ে ফেলেছে, এখানে আমার কোনো দোষ নেই। হিউক যখন বারবার মিনের ওপর অত্যাচার করছিল তখন টিচার জুই মিনকে আড়ালে ডেকে একটা বড় লাইফ লেসন দেয়। সে মিনকে বলে, দেখো মিন, তুমি যদি নিজের আত্মরক্ষা করতে না পারো তবে কোনো লজ্জার বিষয় না, তুমি ওই পরিস্থিতি থেকে পালিয়ে যেতে পারো। চই তখন মিনকে প্রতিদিন সকালে দৌড়ানোর প্র্যাকটিস করাতে যায় যাতে সে অন্তত বখাটেদের হাত থেকে দৌড়ে পালাতে পারে। রাতে ডিনারের সময় চই মিনের কাছে তার বাবা মায়ের কথা জানতে চায়। তখন মিন খুব মন খারাপ করে জানায় যে তার বাবা মা সবসময় নিজেদের কাজ নিয়ে এতটাই ব্যস্ত থাকে যে মিনের দিকে তাকানোর সময় তাদের একদমই নেই। চই তখন মিনের কাঁধে হাত রেখে বলে, আরে আরে তোমার বাবা মা নেই তো কি হয়েছে, আজ থেকে যে কোনো সমস্যায় পড়লে আমাকে ভরসা করে ডাকতে পারো। চইয়ের এসব কথা শুনে মিনের চোখে পানি চলে আসে আর সে অনেকদিন পর বাঁচার এক নতুন আশা খুঁজে পায়। এদিকে হিউকের বাবা রিউ একদম কিন্তু দমে যাওয়ার পাত্র ছিল না। সে সোজা দেশের প্রধানমন্ত্রীর কাছে গিয়ে তর্কাতর্কি করতে শুরু করে আর হুমকি দিয়ে বলে যে মন্ত্রী যদি এই মুহূর্তে জয়ের এই আজব শিক্ষা সুরক্ষা দপ্তর বন্ধ না করে তবে পলিটিশিয়ানদের মিলে মন্ত্রীর গদি তলিয়ে দিবে। রিও বেশ ভাব নিয়ে ওখান থেকে বেরিয়ে নিজের আসন্ন নির্বাচনে এক বিশাল প্রেস কনফারেন্স যোগ দিতে চলে আসে। কিন্তু মঞ্চে ওঠার ঠিক আগ মুহূর্তেই রিও পায়ের তলা থেকে মাটি সরে যায়। সে দেখে সেখানে থাকা সব কয়টি বড় স্ক্রিনে রিওর বিশাল দুর্নীতির
খতিয়ান আর বিভিন্ন মহিলার সাথে তার অবৈধ সম্পর্কের সব ভিডিও এক এক করে ফাঁস হয়ে যাচ্ছে। চারপাশ থেকে সাংবাদিকরা তাকে ছেকে ধরে প্রশ্ন করতে শুরু করে। রিও প্রাণ বাঁচাতে পেছনে এক দিকে লুকিয়ে পড়ে। সেখানে গিয়ে সে দেখে মন্ত্রী মহোদয় আগে থেকে সেখানে বসে মুচকি হাসছে। রিও তখন রেগে ফেটে পরে মন্ত্রীকে জিজ্ঞাসা করে, আপনি আমার সাথে এই কাজটা কেন করলেন? মন্ত্রী তখন শান্ত গলায় বলে যে, আরে ভাই, তুই তো আমাকে বলেছিলি আমার এই ডিপার্টমেন্টে বা অফিসটা বন্ধ করে দিতে। তো আমি ভাবলাম অফিস বন্ধ করার আগে তোমার মতো অগোছালো বা আগাছা মানুষগুলোকে পরিষ্কার করা দরকার। গত 2 বছর ধরে আমি এই প্ল্যানটা তৈরি করেছি এবং যারা যারা আমার এই কাজে বাধা দেবে সবার অবস্থা তোমার মতোই হবে। তখন রিউ বলে, দেশে তো আমার চেয়েও খারাপ অনেক পলিটিশিয়ান আছে, তবে কেবল আমাকে কেন টার্গেট করলেন? মন্ত্রী তখন সত্যটা ফাঁস করে আর বলে যে সে আসলে আমার মেন টার্গেট ছিল তোমার ছেলে। কারণ আমি জানি একটা গাছের গোড়া কেটে দিলে তার গাছপালা এমনিতেই শুকিয়ে যায়। তুমি যখন জেলে যাবে তখন তোমার এই অহংকারী ছেলের ওপর ক্ষমতার ছায়া সরে যাবে। তখন তাকে সাইজ করার জন্য ভালো ডাল ভাত পেয়ে যাবে। মন্ত্রী এইসব কথা অক্ষরে অক্ষরে ফলেও যায়। রিউকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যাওয়ার পর দিন থেকে স্কুলের চিত্র পুরো বদলে যায়। যে হিউক কাল পর্যন্ত স্কুলের রাজা ছিল, আর সেই হিউককে স্কুলে অন্য বখাটেরা মিলে ঘেরাও করে আর তার হাতে সেই অপমানের এক ঘরে লাঠি ধরিয়ে দেয়। ইয়ন এই অপমান সহ্য করতে না পারে পুরো পাগল হয়ে যায় আর ডিসাইড করে যে সে সব কোটি ছাত্রকে পুড়িয়ে মারবে। সে সবার গায়ে পেট্রোল ঢেলে যখনই আগুন জ্বালাতে যাবে ঠিক তখনই টিচার জয় সেখানে এসে এন্ট্রি নেয়। চই হিউককে সামনে দাঁড়িয়ে আয়েশ করে একটু সিগারেট ধরায়। তখন হিউক অনেক বেশি ভয় পেয়ে যায়। সে তাকে সিগারেট জ্বালাতে না বলে। হিউক চিৎকার করে বলে, স্যার প্লিজ নিভিয়ে ফেলুন, না হলে আমরা সবাই পুড়ে মরব। এদিকে টিচার চৈত হিউকের কথা গণবাদ না করে উল্টো আগুনটা আরও উচকে ধরে। হিউক তখন পাগলের মতো এদিক ওদিক ছুটতে থাকে আর জয়ের কাছে নিজের জীবন ভিক্ষা চায়। চই তখন আগুনটা নিভিয়ে দিয়ে হিউকের কলার ধরে বলে, কিরে মরণের ভয়ে এত কাঁপছিস কেন? তোর বন্ধু সুগো যখন ছাদ থেকে লাফ দিচ্ছিল তখন সেও ঠিক এভাবে কাঁপছিল, কিন্তু তোর মতো অমানুষের বুলিং আর অত্যাচারের কারণে সে মরতে বাধ্য হয়েছিল। তুই এখন যতই কান্নাকাটি করিস না কেন, স্কুল কিন্তু আর কোনোদিন ফিরে আসবে না। তোকে আজীবন এই অপরাধ বোধ নিয়ে তিলে তিলে মরতে হবে। এরপর আমরা এক ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যে সুগ যখন বুলিংয়ের শিকার হয়েছিল সে কিন্তু একদমই চুপ থাকেনি। সে তার বাবাকে নিয়ে স্কুলের প্রিন্সিপালের কাছে নালিশ জানাতে গিয়েছিল, কিন্তু হিউকের বাবার পাওয়ারের কাছে প্রিন্সিপাল উল্টা সুখের বাবার অপমান করে আর স্কুল থেকে বের করে দেয়, এমনকি সুখের বাবার চাকরিটাও কেড়ে নেয়। সুখ যখন হিউকের পায়ে ধরে কান্নাকাটি করে বলছিল, হিউক প্লিজ আমার বাবাকে রেহাই দাও, উনি একদম নির্দোষ, তখন হিউক পিশাচের মতো হেসে সুখকে বলছিল, তোর বাবাকে বাঁচাতে চাইলে তুই নিজে গিয়ে মরে যা। আর ঠিক সেই কারণেই বেচারা সুখ নিজের জীবন শেষ করে দিয়েছিল, যাতে করে সে তার বাবাকে এত কষ্ট পেতে না হয়। এরপর এই সত্য সামনে আসার পর হিউক আর তার পুরো স্কুল গ্যাংকে পুলিশ গ্রেফতার করে আর সুখের কেসটা আবার নতুন করে রিওপেন করা হয়। চোয়ের মিশন সাকসেসফুল হওয়ায় তিনি এবার স্কুল থেকে বিদায় নেয়। এরপর আমরা দেখতে পাই টিচার চই এক কবরস্থান গিয়ে একটি মেয়ের কবরে ফুল দিচ্ছে। সেখানে শিক্ষামন্ত্রী আগে থেকে উপস্থিত ছিল। বোঝা যায় যে এই মেয়েটি ছিল মন্ত্রীর মেয়ে, যে কিনা 2 বছর আগে বুলিংয়ের শিকার হয়ে মারা গিয়েছিল। সেই শোক থেকে মন্ত্রী আর চই মিলে এই অপারেশন বুলিং ফ্রি স্কুল মিশনটি শুরু করেছে। এদিকে বাইরে কিন্তু এতক্ষণে এই শিক্ষা সুরক্ষা দপ্তর নিয়ে তুলনামূলক কাজ শুরু হয়ে গেছিল। সাধারণ মানুষ আর বুদ্ধিজীবীরা বলতে শুরু করেছে, একজন টিচার হয়ে ছাত্রদের এভাবে মারধর করা কি ঠিক হবে? মানবতা বা হিউম্যান রাইট এখন কোথায়? শিক্ষামন্ত্রী তখন লাইভে এসে সাংবাদিকদের কড়া জবাব দেয়। সে সবাইকে ধমকে দিয়ে বলে, আপনারা মানবাধিকারের কথা বলছেন? যখন প্রতিদিন বুলিংয়ের কারণে একটা বাচ্চা মারা যায় তখন আপনাদের মানবাধিকার কোথায় থাকে?
এমনকি স্কুলের টিচাররা এখন ছাত্রদের শাসন করতে ভয় পায়, কারণ ছাত্ররা এখন স্কুলের বদলে গ্যাংস্টারের সাথে আড্ডা দেয়। আমাদের দায়িত্ব হলো স্কুলকে আবার সেই নিরাপদ জায়গায় ফিরিয়ে আনা, যেখানে ছাত্ররা ভয়হীনভাবে পড়াশোনা করতে পারবে। আর এই কাজে যদি আমাকে ভায়োলেন্স বা শক্তি ব্যবহার করতে হয়, তবে আমরা সেটাই করব। মন্ত্রীর এই স্পিচের পরে আমাদের এই প্রথম গল্পটা, মানে প্রথম এপিসোডটা শেষ হয়ে যায়। তো এইটার আরও অনেকগুলো গল্প আছে, মানে এপিসোড বাই এপিসোড। তোমরা যদি বলো তাহলে আমি এক্সপ্লেন করব, না হলে এটা স্কিপ করব। ঠিক আছে, আল্লাহ হাফেজ।